আমাদের আজকে A2 জন্য লেকচার হচ্ছে এক্সপেরিমেন্ট 1 থেকে 8, সরি 7 আর 8। তো 7 আর 8-এ আমাদের যেটা এক্সপেরিমেন্ট 1 থেকে 6 আমরা অ্যাগ্রিগেটে সবগুলো টেস্ট করে ফেলছিলাম। আর 7 আর 8-এ হচ্ছে আমাদের B2 মিনিট টেস্ট। তো B2 মিনিট টেস্ট গুলার মধ্যে B2 মিনিট টেস্ট গুলো দেখানোর আগে আমি আপনাদেরকে মনে হয় আপনাদের কোর্স প্ল্যানটা একটু দেখাই, যে কোন টেস্টে আসলে আমরা কি করি। আপনারা কাজ করবেন 3 সেকশনে, টোটাল 9টা গ্রুপ। দেখেন, আমাদের B2 মিনের অ্যাগ্রিগেটের 6টা টেস্ট তো শেষ। B2 মিনের 6টা টেস্টের মধ্যে প্রথম যেই টেস্ট এক্সপেরিমেন্ট 6, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সেমি সলিড বিটুমিনাস ম্যাটেরিয়াল। আমি হচ্ছে এক্সপেরিমেন্ট 2টা শুরু করার আগে অল্প করে B2 মিনের টেস্ট গুলা নিয়ে একটু বলি, কারণ একটা টেস্টের সাথে অন্য টেস্ট একটু রিলেটেড আর কি, মানে পারপাসটা আর কি। তো দেখেন, প্রথমে এক্সপেরিমেন্ট 6 যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সেমি সলিড বিটুমিনাস ম্যাটেরিয়াল। এই টেস্টে আমরা হচ্ছে B2 মিনের স্পেসিফিক গ্র্যাভিটি বের করি। টেস্টের পারপাস দুইটা, মানে অনেকগুলোই আছে, মেইন পারপাস হচ্ছে দুইটা। একটা হচ্ছে B2 মিনের পিউরিটি টেস্ট, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ থাকে স্পেসিফিক গ্র্যাভিটি। তো B2 মিনেরও এরকম স্পেসিফিক গ্র্যাভিটি স্ট্যান্ডার্ড রেঞ্জ আছে, 0.97 থেকে 1.02-র মধ্যেই নর্মালি থাকে। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে B2 মিনটার মধ্যে কোনো টাইপের আসলে ইম্পিউরিটিস নাই। আর যদি রেঞ্জের মধ্যে না থাকে, তখন আমরা বুঝতে পারি যে B2 মিনের মধ্যে আসলে ইম্পিউরিটিস আছে। এরপরে আমাদের এক্সপেরিমেন্ট 8, যেটা পেনিট্রেশন টেস্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। এই টেস্টে, এই যে এই টেস্টার মধ্যে যেটা, সেটা হচ্ছে কি আমাদের B2 মিনের কনসিস্টেন্সি বের করি। কনসিস্টেন্সি মানে হচ্ছে B2 মিনের ডেন্সিটি আর কি, যে B2 মিনটা আসলে কতটুকু ভারী অথবা কতটুকু হালকা, এটা বের করি। তো এই টেস্টে দেখা যায় কি আমরা আসলে মেইনলি ফিল্ড অ্যাপ্লিকেশনটা কি, যে B2 মিনের মধ্যে B2 মিনকে আরো তো আসলে বিভিন্ন পারপাস ইউজ করি। মোস্টলি হচ্ছে অ্যাগ্রিগেটের সাথে B2 মিনকে মিশায় একটা বাইন্ডিং প্রোভাইড করি, তারপর সেটাকে রাস্তায় প্লেস করি। এটা ছাড়াও রাস্তার মধ্যে যে বিভিন্ন টাইপের ক্র্যাক হয়, তো সেই ক্র্যাক গুলাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা হচ্ছে ক্র্যাক ফিলার হিসেবে B2 মিন ইউজ করি। তো উম, এই টাইপের ইউজের জন্য আসলে B2 মিনের কনসিস্টেন্সিটা মেনটেন করা খুব খুব ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে আমাদের পেনিট্রেশন টেস্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালে করি। এরপর হচ্ছে ডাক্টালিটি অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। এখানে আমরা B2 মিনের কতটুকু আসলে লোড নিতে পারে, ও ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু লোড নিতে পারে সেটা বের করি। এখানে ভেঙে যাওয়া বলতে কি, যে আমরা যে অ্যাগ্রিগেট কে হচ্ছে B2 মিন দিয়ে কোট করি, তারপর রাস্তায় প্লেস করি কম্পেকশন করার পরে, তখন দেখা যায় কি লোড আসলে B2 মিন যদি অ্যাগ্রিগেটের গা থেকে সরে সরে যায়, তার মানে ও আসলে ডাক্তাইল না, মানে ও আসলে লোডটা নিতে পারতেছে না। তো এই টেস্টটা করার মাধ্যমে আমরা B2 মিনের লোড নেয়ার ক্যাপাসিটিটাই বের করি আর কি। তারপর হচ্ছে সলিবিলিটি অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। সলিবিলিটি অফ বিটুমিনাস ম্যাটেরিয়ালে আমাদের হচ্ছে B2 মিনকে আমরা পাই হচ্ছে পেট্রোলিয়ামের ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে। এখানে বিভিন্ন বয়লিং পয়েন্টের অনেকগুলো ম্যাটেরিয়াল একসাথে মিক্সড অবস্থাতে আমরা যদি কোনো স্টক পাইল থেকে পাই বা কোনো সোর্স থেকে পাই, তখন সেখানে আমরা হচ্ছে ওদের বয়লিং পয়েন্ট ওয়াইজ ওদেরকে আলাদা করি। এই বয়লিং পয়েন্ট ওয়াইজ আলাদা করার সময় দেখা যায় কি কিছু কিছু আম, মানে কাছাকাছি বয়লিং পয়েন্টের ম্যাটেরিয়াল ও B2 মিনের সাথে আলাদা হয়ে যায়। তখন সেটা B2 মিনের মধ্যে একটা ইম্পিউরিটিস হিসেবে থেকে যায় আর কি, যেটা B2 মিনের বাইন্ডিংটাকে নষ্ট করে। তো এই জন্য আমরা সলিবিলিটি টেস্ট করে বের করে হচ্ছে B2 মিনের মধ্যে কতটুকু সলিড ইম্পিউরিটিস আছে। B2 মিনের মধ্যে অনেক টাইপের ইম্পিউরিটিস থাকতে পারে, একটা হচ্ছে সলিড ইম্পিউরিটিস, আর একটা হচ্ছে ভোলাটাইল ইম্পিউরিটিস, মানে গ্যাসিয়াস আর কি। তো ভোলাটাইল ইম্পিউরিটিস কতটুকু আছে সেটা বের করে হচ্ছে আমরা লস অন হিটিং টেস্টের মাধ্যমে। আহ এরপরে আমাদের হচ্ছে সফেনিং পয়েন্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। বিটুমিনের প্রত্যেকটা টেস্টে কিছু কমন স্টেপ আছে, যে বিটুমিনকে আমাদের সবসময় হিট দিয়ে তারপর ইউজ করতে হয়। এখন এই হিটের ব্যাপার যেটা, সেটা হচ্ছে হিট কেন দেওয়া হয়,
যদি হিট না দেই তখন অনেক দেখা যায় এয়ার বাবল খুব সহজে বিটুমিনের সাথে মিক্স হয়ে যাইতেছে, এরকম হয়। তো এই কারণে দেখা যায় কি বিটুমিনকে সবসময় আমাদের হিটেড অবস্থাতে ইউজ করতে হয়। তো এই জন্য বিটুমিনকে আমাদের অ্যাটলিস্ট একটা টেম্পারেচারে হিট দিতে হয়, যে টেম্পারেচারে হিট দিলে বিটুমিন সেমি সলিড থেকে লিকুইড হবে। তো সেই টেস্টটাই হচ্ছে আমাদের সফরিং পয়েন্ট টেস্ট। মেথডটা হচ্ছে রিং এন্ড বল মেথড। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট টেস্ট। বিটুমিন একটা ফ্লেমেবল সাবস্টেন্স। বিটুমিনকে হিট দিলে একটা সার্টেন টেম্পারেচারের পরে ওর মধ্যে আগুন ধরে যায়। এই জন্য বিটুমিনকে আমরা যে হিট দিতেছি, এই হিটটা আসলে সেফ লিমিটের মধ্যে থাকতেছে কিনা বা কতটুকু সেফ টেম্পারেচার পর্যন্ত আমরা বিটুমিনকে হিট দিতে পারবো, সেই টেম্পারেচারটা আমরা বের করি হচ্ছে ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট টেস্টের মাধ্যমে। হুম তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বিটুমিনের 7টা টেস্ট, এক্সপেরিমেন্ট 7 থেকে 13। আজকে আমরা যেই দুইটা পড়বো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 7 আর 8। তো এক্সপেরিমেন্ট 7-এ দেখেন আমাদের প্রথমেই এক্সপেরিমেন্টের নাম আছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সেমি সলিড বিটুমিনাস ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে আমাদের টেস্ট। এতদিন আমরা অ্যাগ্রিগেটের টেস্ট পড়ছি, অ্যাগ্রিগেটের 6টা টেস্টই আমাদের সেম স্ট্যান্ডার্ড ছিল, বিএস 812 1975। বিটুমিনে কিন্তু আমাদের আসতো আর এসটিএম ডেজিগনেশন, দুইটার যে কোনো একটা আর কি, মোটামুটি দুইটাতেই সিমিলার কথাই বলা আছে। তো এখানে আসতো এসডিএম এর ফুল ফর্ম তো আপনারা জানেনই। এখন টি 228-93 এই জিনিসটা কি? টি হচ্ছে এই যে আসতো ডেজিগনেশন বা এসটিএম ডেজিগনেশন, এগুলার এক একটা সেকশনে এক এক টাইপের ম্যাটেরিয়াল, এক এক টাইপের মেথড নিয়ে বলা আছে। তো আসতো ডেজিগনেশনের টি যেই সেকশনটা, এই সেকশনে টেস্ট মেথড, বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের টেস্টের মেথড গুলা বলা আছে। এবং 238 নাম্বার স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি বের করার টেস্টটা এক্সপ্লেন করা হয়েছে, স্টেপ বাই স্টেপ প্রসেসটা। আর 93 হচ্ছে 1993 ভার্সন আর কি, আসতো ডেজিগনেশনের। আর এসটিএম এর ক্ষেত্রে ডিটা হচ্ছে আমাদের এসটিএম ডি ডেজিগনেশন হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল টাইপ, তারপর ওদের টেস্ট মেথড এগুলা নিয়ে বলা হয়েছে। তো বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা, সেটা হচ্ছে ধরেন সয়েল, প্লাস্টিক, তারপর হচ্ছে বিটুমিনাস ম্যাটেরিয়াল বা এরকম বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে কথা বলা হয়েছে, যত টাইপের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে আর কি। তো সেই ম্যাটেরিয়াল গুলার মধ্যে 70 নাম্বারের যে স্ট্যান্ডার্ডটা, সেটার মধ্যে হচ্ছে বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টটা এক্সপ্লেন করা আছে। আর 76 হচ্ছে 1976 ভার্সন আর কি। তো প্রথম টি আর ডি যেটা, এটা হচ্ছে সেকশন, কোন সেকশনে কি আছে সেটা। প্রথম যেই নাম্বার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার, আর লাস্টের যে দুইটা ডিজিট এগুলো হচ্ছে এদের ভার্সন আর কি, যে কোন ভার্সনটা আমরা ফলো করতেছি। তো এই জিনিসগুলো আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারি, এগুলো একটু মাথায় রাখবেন। তো প্রথমেই হচ্ছে আমাদের জেনারেলি কিছু কথাবার্তা থাকে, টেস্টের ডেফিনেশন বা হচ্ছে মেথড, টেস্ট আসলে কেন করি কি করি। তো স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে কি বুঝে, আমরা আগেও তো স্পেসিফিক গ্র্যাভিটি বের করছি অ্যাগ্রিগেটের, অথবা অ্যাগ্রিগেটের বলতে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট এইসবে। তো স্পেসিফিক গ্র্যাভিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পানির তুলনায় কোনো একটা অ্যাগ্রিগেট কতটুকু ভারী, সেটা। তো এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, একটা রুম টেম্পারেচারেই একটা সার্টেন ভলিউমের বিটুমিন নিতে হবে, বিটুমিন নিয়ে সেটাকে ওয়েট করতে হবে। সেম ভলিউমের পানি নিতে হবে, সেটাকে ওয়েট করতে হবে, এবং দুই ক্ষেত্রেই টেম্পারেচার সেম থাকবে, রুম টেম্পারেচার হবে। তো এই দুইটা মাসের যেই রেশিও, এটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। মানে সেম ভলিউমের পানির তুলনায় সেম ভলিউমের বিটুমিন কতটুকু ভারী অথবা কতটুকু হালকা, এটা রেশিওটাই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। এবং স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে 25/25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইটে যেটাই বলি সেটা। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে ভ্যালু কমা দিয়ে হচ্ছে টেম্পারেচার, এটাকে অনেকে অনেকভাবে লিখেন, এইভাবে লিখতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা কমা দিয়ে টেম্পারেচার। টেম্পারেচার 25/25 কেন? উপরেরটা হচ্ছে বিটুমিনের ওয়েট, আর নিচেরটা হচ্ছে পানির ওয়েট। দুইটা ওয়েটই আমরা সেম টেম্পারেচারই মেজার করতেছি। তো মোটামুটি এটা হচ্ছে জেনারেলের কথাবার্তা। এরপর হচ্ছে অ্যাপারাটাসে আসি। অ্যাপারাটাস প্রথমেই যেটা, সেটা হচ্ছে পিকনোমিটার। পিকনোমিটারটা দেখতে যে ছবিতে যেমন দেখতেছি আমরা ওরকম। পিকনোমিটার আসলে কি, ছোট একটা কনিক্যাল ফ্লাক্সের মতো দেখতে আর কি অনেকটা। আপনারা দেখছেন ল্যাবে অলরেডি, ছোট একটা ফ্লাক্সের ইয়ের মতো, আর ওপেনিংটা একটু উপরের যে পোর্শনটা সেটা একটু লম্বা নলের মতো থাকে আর কি। তো এখানে পিকনোমিটারটা গ্লাসের,
তৈরি, তারপরও ডায়ামিটার কি বা ইয়ে কি এই জিনিসগুলো বলা আছে কিভাবে কি করছে। তো ওটা একটু পড়ে নিতে পারেন চাইলে, সমস্যা নেই। এরপর হচ্ছে ওয়াটার বাথ। বিটুমিনকে আমরা সবসময় হিটেড অবস্থাতে ইউজ করি, এবং এই হিটটা আমাদের যতক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্ট করব ততক্ষণ পর্যন্ত এই হিটটা মেনটেন করতে হয়। তো হিটটাকে কনস্ট্যান্ট রাখার জন্য বা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা সবসময় ওয়াটার বাথ ইউজ করি। ওয়াটার বাথ ইউজ করার কারণ হচ্ছে, আমরা ধরেন পিকোমিটারের মধ্যে বিটুমিনটা নিছি, সেটাকে পানির মধ্যে রেখে দিলে পানি অনেক সময় পর্যন্ত তাপ ধরে রাখতে পারে। তাহলে বিটুমিনের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলো আরকি। কারণ আমরা হিট দিলাম, হিট দিয়ে ওকে যদি ওপেন এনভায়রনমেন্ট এ রেখে দিই, ও কিন্তু খুব দ্রুত তাপ ছাড়বে। সেই তাপটা যেন ধরে রাখে এজন্য আমরা হচ্ছে পানি ইউজ করি এখানে। আম এটা বিটুমিনের একটা কমন অ্যাপারেটাস। প্রত্যেক এক্সপেরিমেন্টেই দেখবেন, এবং অনেক সময় পরীক্ষাতে আমরা কোয়েশ্চেনও দেই যে ওয়াটার বাথ কেন ইউজ করা হয়? আর এখানে বাথ লিকুইড হিসেবে ওয়াটার কেন ইউজ করা হয়? কারণ পানির আপেক্ষিক তাপ অনেক বেশি। এজন্য। থার্মোমিটার তো বিটুমিনের একটা কমন জিনিস, যেহেতু আমাদের টেম্পারেচার সবসময়ই এখানে কন্ট্রোলড অবস্থাতে থাকতে হবে, এই জন্য আমরা সবসময় এখানে থার্মোমিটার ইউজ করি। আর ওয়েট মাপার জন্য ব্যালেন্স ইউজ করি। তো বিটুমিনের কমন যেই অ্যাপারেটাস, সেটার মধ্যে ওয়াটার বাথ, থার্মোমিটার আর ব্যালেন্স তো আসলে সব এক্সপেরিমেন্টেই কমন, এটা তো লাগে, এটা আর বলার কিছু নেই। কিন্তু বিটুমিনের প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আপনারা দেখবেন ওয়াটার বাথ ও থার্মোমিটার এই দুটার ইউজ থাকে। আর অ্যাপারেটাস পড়ার সময় আপনাদেরকে বলছিলাম যে অ্যাপারেটাসের যেগুলো আনকমন অ্যাপারেটাস, যেমন পিকনোমিটার, এই অ্যাপারেটাসটা আপনি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট ছাড়া আর কোনো টেস্টেই দেখবেন না। তো যেগুলা হচ্ছে একেবারে আনকমন অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস গুলো আপনাদের মনে রাখতে হবে, এবং কোন টেস্টে কেন ইউজ হয়েছে সেটা মাথায় রাখতে হবে। এরপর অ্যাপারেটাস এর পর আসতেছে হচ্ছে ম্যাটেরিয়ালে। ম্যাটেরিয়ালে তো বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু বের করতেছি, এটা তো লাগবেই। তার সাথে হচ্ছে আমাদের ডিস্টিলড ওয়াটার লাগবে। ফ্রেশলি বয়েলড অ্যান্ড কুল ডিস্টিলড ওয়াটার, রুম টেম্পারেচারে ঠান্ডা করার জন্য। মানে ঠান্ডা অবস্থাতে আরকি। এরপর হচ্ছে ইকুইপমেন্ট প্রিপারেশন। ইকুইপমেন্ট বলতে এখানে আসলে পিকনোমিটারই আমাদের মেইন ইকুইপমেন্ট। এটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে এক্সপেরিমেন্টের জন্য। কারণ পিকনোমিটার যেহেতু একটা ছোট ফ্লাক্সের মতো অ্যাপারেটাস, এবং এটার উপরের সাইডে একটা নলের মতো আছে। তো অনেক লম্বা সময় এটাকে এক্সপেরিমেন্ট করা ছাড়া রেখে দিলে দেখা যায় এটার মধ্যে এয়ার বাবল থাকতে পারে, ময়েশ্চার জমে থাকতে পারে, অথবা আমরা যে আগের এক্সপেরিমেন্টে ক্লিন করছি সেটা থেকে কিছু পরিমাণে ম্যাটেরিয়াল থেকে যেতে পারে, অথবা পানি থেকে যেতে পারে। এজন্য বিটুমিন আগে ইকুইপমেন্টটাকে আমাদের প্রিপেয়ার করে নিতে হবে আরকি। তো প্রিপেয়ার করার জন্য আমাদের কি করব দেখেন, একটা ৬০০ এমএল বা তার থেকে বেশি ক্যাপাসিটির একটা লার্জার গ্রিফিন লো ফর্ম বিকার। লার্জার গ্রিফিন লো ফর্ম বিকার। এটা আসলে কি, আমরা যে বিকার গুলা ল্যাবে ইউজ করি এগুলো অনেক টাইপেরই হয়। ব্রাজিলিয়াস বিকার আছে, গ্রিফিন বিকার আছে, এরকম বিভিন্ন টাইপের বিকার আছে, ওদের ক্যাপাসিটিও এক একটার এক এক রকম, ৬০০ হয়, ১,০০০ হয়, ১৫০০ এরকম হয়। আমরা এখানে যে বিকারটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ৬০০ এমএল ক্যাপাসিটির হলেই হবে। লো ফর্ম কেন? এটা দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা একটু বড় আরকি, মানে চওড়া। এরকম একটা বিকারকে আমরা পানি দিয়ে পার্শিয়ালি ফিল আপ করবো, মানে ডিস্টিলড ওয়াটার দিয়ে পার্শিয়ালি ফিল আপ করবো। এরপর পিকনোমিটার যেটা ছিল, যেটা দিয়ে আমরা কাজ করব, সেটাকে একেবারে পুরাপুরি হচ্ছে ওই বিকারের মধ্যে ডুবাই দিব। ডুবায়ে দেওয়ার পরে আমাদের একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা আমি আপনাদেরকে একটা ছবি একটু পরে দেখাবো। তারপর তাহলে ১ম এ কি করলাম? বিকারের মধ্যে পার্শিয়ালি ওয়াটার দিয়ে ফিল আপ করলাম। তারপর পিকটোমিটারটাকে একেবারে পুরাপুরি পানির মধ্যে ডুবায় দিলাম। এরপরে পিকটোমিটার আর যে বিকারটা, সেটাকে আমরা একটা ওয়াটার বাথ। ওয়াটার বাথ আসলে কিছুই না। আপনারা যখন ল্যাবে যান তখন দেখবেন যে ঢুকতেই হাতের ডান সাইডে একটা লম্বা চ্যানেলের মতো আছে আরকি। ওইটা হচ্ছে আমাদের ডাক্টাইলিটি টেস্টের জন্য ওয়াটার বাথ। এটা ছাড়াও আপনি যেকোনো একটা পাত্রে পানি নিয়ে সেটাই ওয়াটার বাথ হিসেবে কাজ করবে। তো এইখানে আমরা বিটুমিন সরি বিকার আর পিকনোমিটার যেটা একসাথে আছে, সেটাকে একটা পাত্রে পানি নিয়ে সেটার মধ্যে ডুবায় রাখবো, এবং যে পাত্রটা আছে সেটাকেও হচ্ছে পার্শিয়ালি ফিল আপ করে ওটার মধ্যে বিকারটা রাখতে হবে আরকি। তো বিকারটা রাখার জন্য একটা সার্টেন ওয়াটার লেভেল আমাদের মেইনটেইন করতে হবে। ওটা আমি একটু ছবিতে দেখাবো। তারপর হচ্ছে আমাদের এইখানে, মানে যেহেতু টেস্ট টেম্পারেচারটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে পুরা জিনিসটাকে আমরা কি করব? রেখে দিব আরকি। এটা করলে যেটা হবে যে ওই যে পিকনোমিটারের ভিতরে যে পানিটা ঢুকলো, সেই পানির মাধ্যমে হচ্ছে পিকনোমিটারের ভিতর থেকে হচ্ছে যা আ এয়ার ভয়েড বা এয়ার বাবল বা ময়েশ্চার যদি থেকে থাকে সেগুলো সবকিছু ড্রেইন আউট হয়ে যাবে আরকি।
তো এটা হচ্ছে আমাদের টেস্ট স্যাম্পল, সরি, ইকুইপমেন্ট প্রিপারেশন। তো ইকুইপমেন্টে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, যে এই ছবিটার কথা বলতেছিলাম। দেখেন, একটা ছবি মনে হয় আপনারা দেখতেছেন, যে ধরেন এই যে বিকার তো দেখতেছেনই, বিকারের মধ্যে একটা পিকনোমিটার রেখে এটাকে আমরা পানিতে ডুবাই দিছি। এবং এই যে পিকনোমিটারের যে আপার পোর্শন, এই আপার পোর্শনটা, এই যে এই আপার পোর্শনটা ওয়াটার সারফেস থেকে যেন অ্যাটলিস্ট 40 মিলিমিটার নিচে থাকে। মানে মিনিমাম এই ডেপথ হচ্ছে 40 মিলিমিটার। 40 মিলিমিটারের বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা। হুম। কারণ এখানে ওয়াটার প্রেসারের মাধ্যমেই এয়ার বাবল গুলা বা ময়েশ্চার গুলা সেগুলো বের হয়ে আসবে। তো পিকনোমিটার যদি ঠিকঠাক ভাবে ইমার্স না থাকে পানিতে, তখন কিন্তু আসলে আহ ভিতরের যেই ইমপিউরিটি মানে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো বের হবে না। আর পুরা বিকারটাকে আমরা যে ওই ওয়াটার বাথের মধ্যে রাখি পার্শিয়ালি ইমার্সড অবস্থাতে, এই ডেপথটা হইতে হবে অ্যাটলিস্ট 100 মিলিমিটার। মানে এই যে লোয়ার সারফেস অফ দ্য বিকার আর পানির যে সারফেস, এই দুটার মাঝখানে গ্যাপ অ্যাটলিস্ট 100 মিলিমিটার হতে হবে। 100 মিলিমিটারের কম হওয়া যাবে না, বেশি হলে সমস্যা নেই। হুম। তো এটা হচ্ছে আমাদের প্রথম যেই প্রিপারেশন অফ ইকুইপমেন্টের যে স্টেপটা সেটা। এখন আমাদের এক্সপেরিমেন্টে চলে আসি। ইকুইপমেন্ট প্রিপারেশনের পরে আমাদের হচ্ছে পিকনোমিটারটাকে ক্যালিব্রেট করতে হবে। তো ক্যালিব্রেট করার জন্য পিকনোমিটার টাকে বিকার থেকে উঠায় ঠিকঠাক ভাবে ক্লিন যাই করতে হবে, তারপর একটা ওয়েট নিতে হবে। এখানে একটা ওয়েট হচ্ছে আমাদের প্রথম ওয়েট পাইতেছি ম্যাস এ। এবং এই ওয়েটটা নিতে হবে এমন ভাবে যেন দশমিকের পর 3 ঘর থাকে। 3 ডেসিমেল পর্যন্ত ওয়েটটাকে আমাদের নিতে হবে ব্যালেন্স দিয়ে। এরপরে আমরা যেটা করব, পিকনোমিটারটাকে ডিস্টিলড ওয়াটার দিয়ে ফুল ফিল আপ করবো। পিকনোমিটারে দেখবেন একটা দাগ কাটা থাকে, এটা হচ্ছে ওর ফুল ক্যাপাসিটি। তো ওই ফুল ক্যাপাসিটিটাকে পানি দিয়ে ফিল আপ করে তারপর হচ্ছে আমরা সেটার ওয়েট নিব রুম টেম্পারেচারে। পিকোমিটারের সাথে স্টপার থাকে যেন কোনো এয়ার বাবল ভিতরে থেকে না যায়। এবং পিকোমিটারের ওয়েট নেওয়ার সময় আমাদের দেখতে হবে যেন পিকোমিটারের মধ্যে কোনো এক্সট্রা ওয়াটার যেন না থাকে, ভিতরের পানি ছাড়া যে অন্য কোনো পানি যেন না থাকে। তো পিকোমিটার প্লাস ডিস্টিলড ওয়াটার, এই অবস্থাতে যে ওয়েটটা নিব সেটা হচ্ছে আমাদের ম্যাস বি। তাহলে ম্যাস এ হচ্ছে আমাদের খালি পিকনোমিটারের ওয়েট, আর ম্যাস বি হচ্ছে আমাদের পিকনোমিটার ফুললি ফিল্ড উইথ ওয়াটার, এরকম একটা ওয়েট। তো প্রতিবারে এই নোটগুলোতে মেইনলি যেটা লেখা আছে, ক্যালিব্রেশনের ক্ষেত্রেই নোটগুলো লেখা আছে। এখানে হচ্ছে আমরা যখন খালি পিকনোমিটারের ওয়েট নিব, খেয়াল করতে হবে এটা যেন প্রপারলি ড্রাই থাকে। আর যখন পিকনোমিটার প্লাস ওয়াটারের ওয়েট নিব, তখন আমাদের দেখতে হবে হচ্ছে পিকনোমিটারে অথবা স্টপারে যেন কোনো পানি লেগে না থাকে। কারণ এখানে আমরা দেখেন রুম টেম্পারেচারে মানে ওয়াটার বাথেই তো পিটুমিন মানে পিকনোমিটারটাকে রাখবো। তো ওয়াটার বাথ থেকে তোলার পরে ওর সারফেসে যেন কোনো পানি লেগে না থাকে, এটা খেয়াল রাখতে হবে, নাহলে এক্সট্রা ওয়েট চলে আসবে। তো এটা হচ্ছে ক্যালিব্রেশন অফ পিকনোমিটারের স্টেপ গুলা। তো পিকনোমিটারে ক্যালিব্রেশনের কেন দরকার পড়ে, কারণ পিকনোমিটার কিন্তু গ্লাসের। তো গ্লাস দেখা যায় টেম্পারেচার টু টেম্পারেচার ওদের আসলে আম, প্রসারিত হয় অথবা সংকুচিত হয়, মানে মোট কথা ওদের ভলিউমটা চেঞ্জ হয় আর কি। তো ওই যেই সময়ে আমরা টেস্টটা করতেছি বা যেই জায়গাতে যেই টেম্পারেচারে করতেছি, তখন ওর ভলিউমটাকে প্রপারলি ক্যাপচার করার জন্য এই ক্যালিব্রেশনের স্টেপটা করা হয়। এরপর আসি মেন প্রসিডিউরে। মেন প্রসিডিউরে অবশ্যই বিটুমিন নিয়ে কাজ। বিটুমিনকে দেখেন হিট দিতে হবে বিটুমিনকে, এবং বিটুমিনের প্রত্যেকটা টেস্টেই একটা দেখবেন টু প্রিভেন্ট লোকাল ওভারহিটিং। মানে বিটুমিনকে আমরা যখন হিট দিব, সেটাকে আমাদের ঠিকঠাক ভাবে নাড়াইতে হবে। এমন ভাবে নাড়াইতে হবে যেন পুরা হিটটা আম, পুরাটা স্যাম্পলের মধ্যেই পৌঁছায়, যেন একটা জায়গাতে বেশি হিট না পড়ে। হ্যাঁ, কারণ এখানে আমাদের কাজ হচ্ছে বিটুমিনকে সেমি সলিড থেকে লিকুইড করা। তো এখানে টেম্পারেচারের একটা রেঞ্জ আছে, টেম্পারেচারটা অ্যাটলিস্ট 56 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে হবে। এবং সেটা হচ্ছে 111 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হওয়া যাবে না। মানে মনে আছে ওই যে সফেনিং পয়েন্টের কথা বলছিলাম, যে সফেনিং পয়েন্ট টেস্টের মাধ্যমে আমরা বিটুমিনটাকে সেমি সলিড থেকে লিকুইড করি। তার মানে বিটুমিনের সফেনিং পয়েন্টের রেঞ্জটা শুরু হয় 56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। আর আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে বিটুমিনের সেফটি, যেই সেফ যে টেম্পারেচার, ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট টেস্ট, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট টেস্ট।
তো এই ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্টে আমরা বিটুমিনের সেফ যতটুকু টেম্পারেচার পর্যন্ত ওকে হিট দিতে পারি, আহ সেটাই হচ্ছে আমাদের ওই টেম্পারেচার। তো এখানে 56 হচ্ছে আমাদের সফেনিং পয়েন্টের উপরে, আর 111°C হচ্ছে আসলে আমাদের ম্যাক্সিমাম সফেনিং পয়েন্টের লিমিট, অথবা ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্টের লিমিট আর কি। তো এই টেম্পারেচারে আমাদেরকে হিট দিতে হবে। এবং আমরা যখন হিট দিব, যদি হচ্ছে ফ্লেম দিয়ে হিট দেই 30 মিনিটের বেশি হিট দেওয়া যাবে না। আর যদি ওভেনে হিট দেই 2 ঘন্টার বেশি হিট দেওয়া যাবে না। হুম। এই যে ভ্যালু গুলো বলতেছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এভাবে হচ্ছে স্যাম্পলটাকে মানে বিটুমিনটাকে প্রিপেয়ার করে আমরা আমাদের যে পিকনোমিটারটা ছিল সেই পিকনোমিটারের টোটাল ক্যাপাসিটির 3/4 পরিমাণে ক্যাপাসিটি আমরা বিটুমিন দিয়ে ফিল আপ করবো। এবং ওয়েট নিব হচ্ছে নিয়ারেস্ট 1 মিলিগ্রাম, মানে 0.3 ঘর। এবং এই অবস্থাতে আমাদের হচ্ছে কি করতে হবে, একটা ওয়েট নিতে হবে, ওয়েটটা হচ্ছে ম্যাস সি। তাহলে ম্যাস সি তে কি থাকতেছে, পিকনোমিটারের টোটাল ভলিউমের 3/4 পরিমাণে ভলিউম আমরা বিটুমিন দিয়ে ফিল আপ করে সেটার একটা ওয়েট নিতেছি ম্যাস সি। এবং এখানে বিটুমিনকে আগের স্টেপে যে হিট দিছি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা পিকনোমিটারের মধ্যে বিটুমিন দিয়ে ফিল আপ করবো আর কি। এরপরে আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে, আম, দেখেন প্রথমে যখন মেসি নিছি তখন বিটুমিনের টোটাল ভলিউমের 3/4 পরিমাণে ভলিউম আমরা অ্যাসফাল্ট দিয়ে ফিল আপ করছি, বাকি 1/4 ভলিউম খালি ছিল। এখন পরের স্টেপে আমরা যেটা করব, সেই 1/4 ভলিউম পানি দিয়ে ফিল আপ করে একটা ওয়েট নিব, লাস্ট ওয়েট, সেটা হচ্ছে ম্যাস ডি। তাহলে টোটাল ম্যাস গুলো আবার একটু বলি। ম্যাস এখানে লেখা আছে দেখেন, ম্যাস এ হচ্ছে আমাদের পিকনোমিটার প্লাস টপারের ওয়েট। ম্যাস বি হচ্ছে আমাদের পিকনোমিটার ফুললি ফিল্ড উইথ ওয়াটার। ম্যাস সি হচ্ছে আহ ম্যাস অফ পিকনোমিটার পার্শিয়ালি ফিল্ড উইথ অ্যাসফাল্ট। আর ম্যাস ডি হচ্ছে ম্যাস অফ পিকনোমিটার প্লাস অ্যাসফাল্ট প্লাস ওয়াটার। হুম, এই ওয়েট গুলো আর কি। এখন আমাদের মেইন যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে আসে, এই ইকুয়েশনটা খুব খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় নোটেশন গুলো সেম নাও থাকতে পারে, তো আপনারা একটু বুঝে নেন। উপরের যে স্টেপটা C-A, এটাতে কি আছে, সি যে ওয়েটটা ছিল সেটা হচ্ছে ম্যাস অফ পিকনোমিটার পার্শিয়ালি ফিল্ড উইথ অ্যাসফাল্ট। আর এ হচ্ছে ম্যাস অফ পিকনোমিটার। তাহলে C-A করলে কিসের ওয়েট আসতেছে একজন একটু বলেন তো। C-A করলে কি ওয়েট আসতেছে? শুধু ওয়াটার হবে। C-A, সি তে হচ্ছে পিকনোমিটার আর 3/4 পরিমাণে অ্যাসফাল্ট। অ্যাসফাল্ট। আর এটা থেকে আপনি টোটাল অ্যাসফাল্ট। পিকনোমিটারের ওয়েটটা বাদ দিতেছেন, কিসের ওয়েট আসবে তাহলে? অ্যাসফাল্ট। অ্যাসফাল্ট। 3/4 ভলিউমের অ্যাসফাল্টের ওয়েট, এখানে ভলিউমটা ইম্পর্টেন্ট। আপনি যদি 3/4 ভলিউমের অ্যাসফাল্টের ওয়েট নেন, তাহলে সেটার সাথে কম্পেয়ার করতে হবে 3/4 ভলিউমের পানির ওয়েট। হুম। তাহলে উপরে C-A দিয়ে আসতেছে হচ্ছে, আমরা 3/4, এই রেশিওটা কিন্তু ফিক্সড সবসময়। তো 3/4 এখন আপনি মাপবেন কিভাবে, এক্সপেরিমেন্টে মাপতে পারবেন 3/4 ভলিউমের অ্যাসফাল্ট? আপনি টোটাল ক্যাপাসিটির কিছু পরিমাণে অ্যাসফাল্ট দিয়ে ফিল আপ করবেন, বাকিটুকু পানি দিয়ে ফিল আপ করবো। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্টের মেকানিজমটা বুঝবো যে কেন আসলে কি করতেছি, এটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে 3/4 ভলিউম বলতেছি। এটা 2/3 হইতে পারে, আহ আমাদের হচ্ছে 4/5 হতে পারে, এরকম ভলিউমেও হতে পারে, ওটা ফিক্স না। হুম। C-A বুঝলাম, এখন নিচের স্টেপে আসি। নিচেরটা হচ্ছে প্রথমে B-A। B-A দিয়ে কি আসতেছে দেখেন তো, বি হচ্ছে আমাদের ম্যাস অফ পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার, মানে পিকনোমিটারের ফুল ভলিউমটাই ওয়াটার দিয়ে ফিল আপ করা। আর এ হচ্ছে আমাদের পিকনোমিটারের ওয়েট। তাহলে B-A করলে কিসের ওয়েট আসতেছে, শুধু ওয়াটারের ওয়েট, মানে ফুল ভলিউমের ওয়াটারের ওয়েট। পিকনোমিটারের টোটাল ভলিউমের ওয়াটারের ওয়েট আসতেছে। এটা থেকে আমরা কি মাইনাস করতেছি, D-C। এখন ডিটা কি ছিল, ম্যাস অফ পিকনোমিটার প্লাস 3/4 পরিমাণে অ্যাসফাল্ট। আবার আমার ভয়াবহ লেখা শুরু করে দিই। দেখেন, পিকনোমিটার দিয়ে পি, 3/4 পরিমাণে কি আসতেছে, অ্যাসফাল্ট। আর 1/4 পরিমাণে ওয়াটার। এটা কি ওয়েট, ম্যাস ডি। বুঝছেন? এটা থেকে মাইনাস করতেছি কি, পিকনোমিটারের ওয়েট
প্লাস হচ্ছে 3/4 ভলিউমের কিসের ওয়েট? অ্যাসফল্টের ওয়েট। এখানে 3/4 বা 1/4 এগুলো হচ্ছে আমাদের ভলিউম কিন্তু। তাহলে ডি মাইনাস সি করলে কি আসতেছে বলেন তো, কিসের ওয়েট আসতেছে? 1/4 ভলিউমের ওয়াটারের ওয়েট আসতেছে না, ডি মাইনাস সি করে। তাহলে ডি মাইনাস সি তে আসতেছে 1/4 ভলিউমের ওয়াটারের ওয়েট, আর বি মাইনাস এ তে আসছিল 1 পুরা ভলিউমের ওয়াটারের ওয়েট। তাহলে 1 থেকে 1/4 গেলে কত থাকে? 3/4 ভলিউমের ওয়াটারের ওয়েট। নিচে হচ্ছে এটা, আর উপরে কি ছিল? 3/4 ভলিউমের কিসের ওয়েট? অ্যাসফল্টের ওয়েট। তাহলে দেখছেন আমরা যে রেশিওটা মানে ডেফিনেশনটা পড়ছিলাম শুরুতে, সেটা কি ছিল? বলছিল যে একটা গিভেন ভলিউমের অ্যাসফল্টের ওয়েট সেম ভলিউমের ওয়াটারের ওয়েট, এই দুইটা রেশিওই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এই ইকুয়েশনটা বুঝতে পারছেন কি? পরীক্ষাতে কিন্তু আপনাদের ইকুয়েশনটা নিজেদের মতো সাজায় নিতে হবে, এবিসি নোটেশন সেম থাকবে না। আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছে না তার মানে ধরে নিলাম বুঝছেন। এরপর যে স্পেসিফিক গ্র্যাভিটি রেজাল্ট আসবে সেটা দশমিকের পরে 3 ঘর, এবং আমাদের টেম্পারেচার এরকম ভাবে লিখে দিতে হবে। আর প্রিসিশনের যে বিষয়, যেহেতু এখানে আমরা আসলে আহ দশমিকের পর 3 ঘর করেই নিতেছি, এজন্য আমাদের যেই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বলতে যে অ্যাপারেটাস গুলো আমরা ইউজ করি আর কি, ব্যালেন্স বা আরো যে অ্যাপারেটাস গুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রিসিশন লেভেল গুলো বলা আছে, এটা খুব বেশি জরুরি না। ডেটা শিটটা হচ্ছে এরকম, আর আমাদের যে ফিল্ড ডেটা শিট সেটা হচ্ছে এরকম। এখানে দেখেন আহ, যা যা আছে ফর্মুলা ওয়াইজ বসাইছে, এবং এখানে অবশ্যই মাঝখানে কমা দিয়ে এরকম ভাবে লিখে দিবেন দশমিকের পরে 3 ঘর। হুম। তো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 7। এক্সপেরিমেন্ট 7-এ কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই। এখন এক্সপেরিমেন্ট 8-এ যাই। এক্সপেরিমেন্ট 8 হচ্ছে আমাদের পেনিট্রেশন টেস্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। এখানে আসতো এসটিএম ডেজিগনেশন আগের মতোই, টিডি দিয়ে কি হয় বলছি, 49, 5 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার, 93, 86 এগুলো হচ্ছে ওদের ভার্সন আর কি, রিভাইজড ভার্সন আর কি, 1993 আর 1986 এর। তো এই টেস্টটা আমরা আসলে কি করি, শুরুতেই বলছি যে বিটুমিনের কনসিস্টেন্সি বের করি, এবং এই টেস্টটা কখন অ্যাপ্লিকেবল? যখন বিটুমিনের পিনিট্রেশনের ভ্যালুটা 350-র কম থাকে, তখন আমরা এই স্ট্যান্ডার্ড অ্যাপারেটাস ইউজ করেই টেস্টটা করতে পারি। যদি বিটুমিনের হচ্ছে পিনিট্রেশনের ভ্যালু আমাদের 350 থেকে 500-র মধ্যে হয়, মানে 350-র বেশি হয়ে যায়, তখন আমাদের স্পেশাল অ্যাপারেটাস লাগে এবং প্রসেসেও কিছু মডিফিকেশন থাকে আর কি। তো উম, এই টেস্টের মাধ্যমে আমরা তো হচ্ছে শুরুতেই বলছি কি করি, কনসিস্টেন্সি বের করি। তো কনসিস্টেন্সি হচ্ছে কি, প্রসেসটা আগে একটু বলি, একটা ছবি দেখাই। যে দেখেন এখানে আমরা কি করতেছি, একটা ছোট কন্টেইনারের মধ্যে বিটুমিন নিতেছি, আর আমাদের একটা পিনিট্রেশন অ্যাপারেটাস আছে যেটা আমরা অনেকেই ল্যাবে দেখছি। তো সেই অ্যাপারেটাসের মধ্যে আমরা একটা নিডল সেট করে রাখি এভাবে, এবং এমন ভাবে সেট করি যেন নিডলটা হচ্ছে সারফেসটাকে টাচ করে রাখে, এরকম ভাবে সেট করি। তো সারফেসটাকে টাচ অবস্থাতে যখন সেট করতেছি, তখন আহ একটা সেলফ ওয়েটের কারণে এই নিডলটা আস্তে আস্তে কি হবে, ইনসার্ট হতে থাকবে, এবং কতটুকু ইনসার্ট হলো সেটাই হচ্ছে ওর পিনিট্রেশনের ভ্যালু। এই ভ্যালুটা দুই ভাবে আসতে পারে, আপনারা দেখবেন যে পিনিট্রেশনের ভ্যালুটা কিন্তু ডিরেক্টলি ইয়েতে আসে না, আহ মানে প্রথমে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে আসে, দেখবেন একটা গোল ডায়াল গেজ থাকে। এই ডায়াল গেজের মধ্যে হচ্ছে আসলে যখন নিডলটা আস্তে আস্তে ইনসার্ট হতে থাকে, ওই ডায়াল গেজ অনুযায়ী একটা কাঁটা ঘুরে, ঘুরলে ওটা হচ্ছে টোটাল ডিভিশন। এইটা হচ্ছে একটা নাম্বারে আসে আর কি ডিভিশনটা। এটা বিটুমিনের গ্রেড। আর এই ডিভিশনটাকে আমরা যদি 10 দিয়ে ডিভাইড করি তখন সেটা মিলিমিটারে আসে। মানে এই যে এখানে দেখতেছি আম, যে আসলে কতটুকু ইনসার্ট হয়েছে, সেই ভ্যালুটা হচ্ছে মিলিমিটারে আসে। আর এমনিতে কতটুকু পেনিট্রেশন হয়েছে সেটা আসে হচ্ছে একটা ভ্যালুতে, মিলিমিটার ছাড়া। তো এটাই আমাদের আসলে পিনিট্রেশন টেস্টের মেইন ইয়ে, প্রসেসটা একেবারেই সিম্পল। তো এখানে একটু খেয়াল করেন, যদি বিটুমিনটা অনেক বেশি পাতলা হয় তাহলে এই পিনিট্রেশনের ভ্যালুটা কিন্তু বেশি হবে, আর বিটুমিনটা যদি অনেক ডেন্সড হয় তখন এই পিনিট্রেশনের ভ্যালুটা কম হবে। তো যদি কম হয় তাহলে সমস্যা কি, বা যদি বেশি হয় তাহলে সমস্যা কি, মানে পেনিট্রেশনের ভ্যালু বেশি মানে হচ্ছে বিটুমিনটা অনেক বেশি সফট।
তার মানে এই যে আমরা বললাম যে ক্র্যাক ফিলার হিসেবে বিটুমিনকে হচ্ছে বিভিন্ন ক্র্যাকের মধ্যে ইনজেক্ট করে দেই। বেশি পাতলা হলে বিটুমিনটা কিন্তু জায়গায় থাকবে না, নিচে নেমে যাবে, সরে যাবে অথবা উপরে উঠে যাবে। আর যদি বেশি আহ ঠিক হয়, তখন বিটুমিনকে আবার আমরা যখন রাস্তায় অ্যাগ্রিগেটের সাথে মিশিয়ে প্লেস করি, তখনও কিন্তু অ্যাগ্রিগেটের সারফেসটাকে ঠিকঠাক ভাবে কোট করবে না। এই জন্য বিটুমিনকে একটা অপটিমাম কনসিস্টেন্সিতে আমাদের রাখতেই হয় এই অ্যাপ্লিকেশন গুলোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের ভিটামিনের কনসিস্টেন্সি অ্যাপ্লিকেশন এবং এই টেস্টের অ্যাপ্লিকেশন। পেনিট্রেশন অ্যাপারেটাসের কথা তো আপনাদেরকে বললামই, ছোট একটা সেলাই মেশিনের মতো থাকে অ্যাপারেটাসটা, আমরা ল্যাবে গেলেই দেখবো। এরপর হচ্ছে নিডেলটা। নিডেলটা হচ্ছে আমাদের আম স্টেনলেস স্টিলের হয়, গ্রেড হচ্ছে 440 সি। আর HRC 54 থেকে 60। HRC এর ফুল ফর্ম কি? রকওয়েল হার্ডনেস স্কেল সি, ওদের গ্রেডটা, এগুলো মনে রাখবেন। নিডেলের লেন্থ হচ্ছে 50 মিলিমিটার বা অ্যাপ্রক্সিমেটলি 2 ইঞ্চ, আর ডায়ামিটার হচ্ছে 1 থেকে 1.02। নিডেলের ওয়েটটা হচ্ছে 2.5 গ্রাম। এই যে নিডেলটা আমরা ইউজ করে টেস্টটা করতেছি, 2.5 গ্রাম। এই 2.5 গ্রামের সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি একটু পরে বলি, তার আগে অ্যাপারেটাস গুলো একটু বলি। তো তারপর কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে ভিটামিনটা নিয়ে টেস্টটা করব। ওয়াটার বাথ দিয়ে কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করব। এরপর ট্রান্সফার ডিশ ফর কন্টেইনার কি, ধরেন আমরা যখন পিনিট্রেশন অ্যাপারেটাসে তো একটা বেজ আছে, বেজের মধ্যে কন্টেইনারটাকে রেখে তারপরে আমরা হচ্ছে কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফার ডিশটার উপরেই হচ্ছে কন্টেইনার রাখি আর কি। তারপর আমাদের থার্মোমিটার লাগতেছে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য। টাইমিং ডিভাইস লাগে, কারণ এখানে একটা সার্টেন টাইমের জন্য আমরা বিটুমিনের মধ্যে নিডেলটাকে ইনসার্ট হইতে দিই, তো সেই টাইমটা আমাদের স্টপ ওয়াচ আর কি। এরপর একটা হিটার লাগে, কারণ বিটুমিনকে হিট দিতে হয়। তো প্রথমেই যেটা প্রিপারেশন অফ টেস্ট স্যাম্পলের প্রথম স্টেপই হচ্ছে স্যাম্পল মানে বিটুমিনটাকে হিট দিতে হবে, যেন ইউনিফর্মলি হিটটা ডিস্ট্রিবিউট হয়, এবং টেম্পারেচার হবে অ্যাটলিস্ট আমাদের কত, আহ 56 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেন না হয় আর কি, এরকম ভাবে আমাদের বিটুমিনকে হিট দিতে হবে। তো এখানে সফরিং পয়েন্টের ক্ষেত্রেও আবার বিটুমিনের কিছু বিষয় আছে, ওইটা আলাদা, পরে আমরা যখন টেস্ট করব তখন দেখবো। এরপর বিটুমিনকে হিট দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমরা কন্টেনারের মধ্যে নিব। নিয়ে তারপর হচ্ছে ছবিতে আমরা যেভাবে দেখলাম ওইভাবে সেট করে আমরা পেনিট্রেশনের ভ্যালুটা বের করবো। তো এই ক্ষেত্রে জিনিসটা কি হয়, আমাদের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করতে হয়, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ওয়েট হচ্ছে টোটাল 100 গ্রাম স্ট্যান্ডার্ড ক্ষেত্রে। 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড সময়ের জন্য আমরা নিডেলটাকে ইনসার্ট হতে দিব আর কি। হুম। 5 সেকেন্ড পরে আমরা রেকর্ড ডেটাটা নিয়ে দেখবো যে কতটুকু আসলে পেনিট্রেশনের ভ্যালু পাইলাম। এখানে 100 গ্রামের হিসাবটা হচ্ছে, দেখেন নিডেলের ওয়েট হচ্ছে 2.5 গ্রাম। নিডেলকে আমরা হচ্ছে একটা অ্যাসেম্বলের মধ্যে আটকায় রাখি, এটা হচ্ছে নিডেল হোল্ডার। সেই হোল্ডারের ওয়েট হচ্ছে 47.5 গ্রাম। টোটাল আসলো 50 গ্রাম। আর অ্যাডিশনাল 50 গ্রাম লোড আমরা নিডেলের উপর দিই। এই টোটাল 100 গ্রাম লোড, লোডের আন্ডারে হচ্ছে আমরা পেনিট্রেশনের ভ্যালুটা বের করি। সেই ভ্যালুটা হয় 5 সেকেন্ড সময়ের জন্য আর কি। 5 সেকেন্ড পরে ভ্যালুটা নেই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশন ছাড়া অন্য কোনো কন্ডিশন যদি হয়, কারণ কান্ট্রি টু কান্ট্রি আমাদের টেম্পারেচার ভ্যারি করে, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় লোড হচ্ছে 200 গ্রাম টাইম 60 সেকেন্ড। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সেম, 46.1 ডিগ্রি সেন্টিগ্রেডে লোড হচ্ছে 50 আর টাইম হচ্ছে 5। টেম্পারেচার যত বাড়তেছে লোড তত কমতেছে, টাইম তত কমতেছে। তার কারণ হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে বিটুমিন এমনিতেও একটু লিকুইড লিকুইড ভাব থাকে, আর টেম্পারেচার কমলে ভিটামিনের এমনিতেই হচ্ছে আমাদের ডেনসিটি অনেক বেশি থাকে, এই জন্য লোডটা 200 গ্রাম। আর এই জিনিসগুলা ফিক্সড, নিডেলের ওয়েট আর নিডেল হোল্ডারের ওয়েট ফিক্স। তাহলে 200 গ্রামের মধ্যে আমাদের নিডেলের ওয়েট হচ্ছে 2.5 গ্রাম, অ্যাডিশনাল ওয়েট হচ্ছে 47.5 গ্রাম, আর আরো অ্যাডিশনাল লোড থাকে হচ্ছে 150 গ্রাম, টোটাল 200 গ্রাম। মানে অ্যাডিশনাল লোডের ভ্যালুটা চেঞ্জ হয় আর কি। তো টেস্ট কন্ডিশন গুলো একটু মাথায় রাখবেন, পরীক্ষাতে আমরা অনেক সময় দেই টেস্ট কন্ডিশন। তো এরপর প্রসিডিউর তো মোটামুটি রাফলি একটু বললামই। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে এই যে আমরা যেই সারফেসে পিনিট্রেশনের ভ্যালুটা নিতেছি,
এই সারফেসের মধ্যে 3টা ডিফারেন্ট জায়গাতে আমাদের ভ্যালুটা নিতে হয়। তো ধরেন প্রথমে এই জায়গাতে নিলাম, এরপর ধরেন এই জায়গাতে নিলাম, এখন এই দুই আবার ধরেন থার্ডটা এই জায়গাতে নিলাম। তো এই গ্যাপ গুলা মানে এক একটা পজিশন থেকে এক একটা পজিশনের ডিস্টেন্স লিস্ট 10 মিলিমিটার হইতে হবে। 10 মিলিমিটারের কম হওয়া যাবে না, বেশি হলে ভালো, কম হওয়া যাবে না। কারণ দেখেন প্রথমে যখন আমরা একটা জায়গাতে পেনিট্রেশনের ভ্যালু নিতেছি, তার আশেপাশের সারফেস গুলোও কিন্তু একটু ডেবে গেছে। আমরা যদি সেম জায়গা থেকে অল্প একটু দূরে আবার পেনিট্রেশনের ভ্যালু নেই, তখন কিন্তু আবার আমাদের হচ্ছে আহ ভ্যালুটা বেশি আসবে, ভুল আসবে আর কি। তো এই জন্য আমাদের পরপর দুটো পেনিট্রেশনের পজিশনের মাঝখানে যেন লিস্ট 10 মিলিমিটারের একটা গ্যাপ থাকে। সেম জিনিস হচ্ছে একেবারে সারফেসে পেনিট্রেশনের ভ্যালুটা নেওয়া যাবে না, কারণ এখানে সারফেসের সাথে বিটুমিনের মানে ওয়ালের সাথে বিটুমিনের একটা কন্টাক্ট পয়েন্ট আছে। তো এখানেও আমরা ভুল রেজাল্ট পাবো। সারফেস থেকে মানে কন্টেনারের ওয়াল থেকেও লিস্ট ডিস্টেন্সটা হইতে হবে 10 মিলিমিটার। 10 মিলিমিটারে কম হওয়া যাবে না। তাহলে 10 মিলিমিটার হচ্ছে পাশাপাশি পেনিট্রেশনের পজিশন গুলার মিনিমাম গ্যাপ। এট দ্য সেম টাইম ডিস্টেন্স বিটুইন পেনিট্রেশন পজিশন এন্ড কন্টেনার ওয়ালও হইতে হবে লিস্ট 10 মিলিমিটার। এই যে ভ্যালু গুলা বলতেছি মাথায় রাখবেন, এখানে অনেক ভ্যালু আছে, সব আসলে আমাদের জন্য জরুরি না। তারপর 3বার ডিফারেন্ট জায়গাতে পেনিট্রেশনের ভ্যালু নিয়ে আমরা যেই ভ্যালুটা পাবো সেটাকে নিয়ারেস্ট হলে রাউন্ডিং করে আমাদের পেনিট্রেশনের ভ্যালু আসবে, যেটা হচ্ছে পেনিট্রেশনের গ্রেড। আর যেই ভ্যালুটা আসবে সেটাকে আমরা যদি 10 দিয়ে ডিভাইড করি, তখন মিলিমিটারে কতটুকু পেনিট্রেশন হলো সেই ভ্যালুটা পাবো। ধরেন এনিহাও আমাদেরকে 100 গ্রামের কোনো লোড দিয়ে আমরা টেস্টটা করতে পারলাম না, 50 গ্রামের নিডেল দিয়ে আমাদের টেস্ট করতে হয়েছে, কোনো অ্যাডিশনাল লোড আমরা দিতে পারি নাই। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশন 100 গ্রামের কারেসপন্ডিং পেনিট্রেশনের লোড, এজন্য আমাদের 50 গ্রামের যে পেনিট্রেশনের ভ্যালুটা আমরা পাবো সেটাকে 1.414 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিয়ে 100 গ্রামের কারেসপন্ডিং পেনিট্রেশনের ভ্যালুটা বের করতে হবে। তো দেখেন আমাদের ডেটা শিটে যাই। ডেটা শিটে হচ্ছে ধরেন এই টেস্টে আসলে কোনো ক্যালকুলেশনই নাই, জাস্ট 3টা ভ্যালু পাবেন, কোনো ইউনিট ছাড়া। এই 3টাকে এভারেজ করে যেই ভ্যালুটা পাবো সেটাকে নিয়ারেস্ট হোলে রাউন্ডিং করব। এরপরে এটাকে মিলিমিটারে কনভার্ট করার জন্য আমাদের 10 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। রাউন্ডিং করার আগে মিলিমিটারে কনভার্ট করবেন না, রাউন্ডিং করার পরে মিলিমিটারে কনভার্ট করবেন। এটা হচ্ছে বিটুমিনের গ্রেড, আর এটা দিয়ে বোঝায় হচ্ছে নিডেলটা বিটুমিনের মধ্যে কতটুকু ইনসার্ট হয়েছে সেটা। ঠিক আছে। এখন এই যে রেজাল্ট গুলা পাইছি, এই রেজাল্ট গুলার মধ্যে একটা চেক আছে। চেকটা কি? এই যে দেখেন একটা টেবিল আছে এখানে, এই টেবিলটা আপনাদের মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। যদি আসে এই টেবিলটার ভ্যালুর সাথে কম্পেয়ার করে বলতে হবে। এই যে আমরা 3টা ডিফারেন্ট পজিশনে পেনিট্রেশনের ভ্যালু পাইলাম, ওদের একটা চেক আছে। চেকটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর মধ্যে গ্যাপটা কত হইতে হবে। ধরেন পেনিট্রেশনের 3টা ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 49-এর মধ্যে, তখন ওদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ডিফারেন্সটা 2 এর বেশি হওয়া যাবে না, 2 এর কম হলে ভালো, আর গ্যাপ না থাকলে তো আরো ভালো। আর যদি আমরা দেখি যে যেই 3টা ভ্যালু আমরা পাইছি সেটা 50 থেকে 149-এর মধ্যে, তখন ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স হতে পারবে 4। যদি 150 থেকে 249 হয়, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর গ্যাপ হইতে হবে 6। আর যদি 250-র বেশি হয়, তখন ম্যাক্সিমাম আর মিনিমামের ভ্যালু গ্যাপ হইতে হবে 8। এই জিনিসগুলা কনস্ট্যান্ট। তো এটা আসলে কেন করা হয়, ওই যে বললাম যে 10 মিলিমিটার গ্যাপে বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে আমাদের পেনিট্রেশনের ভ্যালু বের করতে হবে। যদি এরকম হয় যে আপনি 10 মিলিমিটারের গ্যাপ অথবা আহ কোন একটা পজিশনের পেনিট্রেশনের ভ্যালুটা অনেক বেশি চলে আসছে, এইটা হচ্ছে বেসিক্যালি একটা চেক আর কি, যে আমরা ঠিকঠাক পজিশনে পেনিট্রেশনের ভ্যালুটা নিছি কিনা। তো এইখানে ধরেন আমাদের 64, 66, 64, তাহলে এটা হচ্ছে 50 থেকে 149 রেঞ্জের মধ্যে, যেখানে ভ্যালু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমামের গ্যাপ কত, 4। তাহলে এখানে ম্যাক্সিমাম আর মিনিমামের গ্যাপ কত, 2। তার মানে এই যে ভ্যালু গুলো আমরা নিছি সেটা ঠিক আছে, কিন্তু এইখানে এনিহাও যদি একটা ভ্যালু ধরেন লাস্টের ভ্যালুটা আমাদের 64 না এসে 70 আসলো, তখন ম্যাক্সিমাম আর মিনিমামের গ্যাপ কত হবে, 6। তো 6 হইলে তখন যেটা, এটা কিন্তু 4-এর থেকে বেশি।
তার মানে এই তিনটা ভ্যালুর মধ্যে আমার একটা ভ্যালুকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি কি করব, নতুন ফোর্থ আর একটা পজিশনে বিটুমিনের পেনিট্রেশনের ভ্যালুটা নিব, নিয়ে তখন আবার ম্যাক্সিমাম আর মিনিমামের গ্যাপ বের করে আম, যেটা মনে হইতেছে আসলে বাকি রেজাল্ট গুলোর সাথে যায় না সেটাকে বাদ দিব। তাহলে চারটার মধ্যে তিনটা থাকলে ওই তিনটা নিয়ে এভারেজ করবো আর কি। এভারেজ করে নিয়ারেস্ট হোল থেকে 6.5 মিলিমিটার, মানে 10 দিয়ে ডিভাইড করে মিলিমিটার বের করবো। এই মিলিমিটারের বিষয়টা আপনাদের ম্যানুয়ালে ডিরেক্টলি বলা নাই, কিন্তু পরীক্ষাতে যদি আসে অথবা ল্যাব রিপোর্টে আপনাদের কিন্তু মিলিমিটারের কনভার্সনের ব্যাপারটা দেখাইতে হবে। ঠিক আছে, তো আমাদের এক্সপেরিমেন্ট 7 আর 8 শেষ, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। এই পেনিট্রেশনের যে চার্টের ভিতরে ছিল, যেমন ভ্যালু ধরে নিচ্ছে 50 থেকে 149-এ আমাদের 3 আসলো, তাহলে কি হবে? হ্যাঁ হবে। গ্যাপ 50, হ্যাঁ যদি 3 আসে হবে। ম্যাক্সিমাম গ্যাপ হচ্ছে 4 পর্যন্ত অ্যালাউ করব, 4-এর কম হলে সমস্যা নাই। ঠিক আছে। হুম, ওকে। আর কোনো কোশ্চেন আছে? ম্যাম এই টেস্টটা কি জন্য করা হয় মেইনলি? টেস্টটা ওই যে বললাম কনসিস্টেন্সি, এই যে আমরা যে পেনিট্রেশনের ভ্যালু গুলা বের করতেছি এটার মাধ্যমে বুঝতেছি যে যত বেশি ভ্যালু তার মানে বিটুমিনটার আমাদের পেনিট্রেশনটা তত বেশি হইতেছে, মানে ওদের কনসিস্টেন্সিটা তত কম আর কি, মানে অনেক বেশি পাতলা বিটুমিনটা। আবার যদি ভ্যালু অনেক কম হয় তখন হচ্ছে আসলে পেনিট্রেশনটা কম হইতেছে, তার মানে বিটুমিনটা ডেন্স অনেক বেশি ঘন, ঠিক। আর অনেক বেশি যদি বিটুমিন ঘন হয় তখন ওকে ঠিকঠাক ভাবে অ্যাগ্রিগেটের সাথে মিশানো যায় না, আর অনেক বেশি পাতলা হলেও সেম সমস্যা হয়, অ্যাগ্রিগেটের সাথে মিশালেও ও সারফেস থেকে সরে সরে যায় আর কি। মিস চারের বেশি হলে কি হবে? লাস্টে যেটা বুঝালেন একটু আবার বুঝালে ভালো হয়। বলতেছি, আহ এই যে গ্যাপটা, এটা টেবিলটার সিগনিফিকেন্স তো বুঝছেন, টেবিলটা আসলে আমরা কেন একটা ক্রস চেক এর মতো আর কি, যে যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে পেনিট্রেশনের ভ্যালু নিতেছি সেগুলো আসলে ঠিক আছে কিনা ওটার একটা চেক। তো এখানে আমরা এই ভ্যালু গুলা রেঞ্জ থেকে বুঝবো যে ম্যাক্সিমাম আর মিনিমামের ভ্যালু যে ডিফারেন্স সেটা কত পর্যন্ত আমরা অ্যালাউ করব আসলে। তো লাস্টে যেই এক্সাম্পলটা দিছি, ধরেন এখানে তিনটা ভ্যালু আসছে, 64, 66, 70। তো এখন আমাদের প্রথমেই পেনিট্রেশনের ভ্যালু বের করার আগে আমাদের ওই টেবিলটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে রেঞ্জটা আসলে কত। তো রেঞ্জটা হচ্ছে আমাদের 50 থেকে 149-এর মধ্যে, এবং এই ক্ষেত্রে দেখেন ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ডিটারমিনেশন হচ্ছে 4, মানে 4 পর্যন্ত আমরা অ্যালাউ করবো যদি পেনিট্রেশনের ভ্যালু আমরা 50 থেকে 149-এর মধ্যে পাই। কিন্তু এখানে আমরা দেখতেছি হচ্ছে 64 আর 70-এর মধ্যে গ্যাপ হচ্ছে 6, 4-এর বেশি। তাহলে এই তিনটা অবজারভেশনের মধ্যে মাঝখানেরটা নিয়ে তো আমার সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে লোয়েস্টটা আর হাইয়েস্টটা নিয়ে। তো এই দুইটার মধ্যে কোনো একটা আমার বাদ যাবে, কোনটা বাদ যাবে সেটা বুঝতেছি না। তো আমাদের কি করতে হবে, নতুন আরেকটা পজিশনে পেনিট্রেশনের ভ্যালুটা নিতে হবে। ধরেন নতুন আরেকটা পজিশনে পেনিট্রেশনের ভ্যালু নিয়ে আসলো ধরেন 63, ঠিক আছে, 70-র পরে আসলো 63। তাহলে একটু কম্পেয়ার করি, একটা হচ্ছে 63, 64, 66, তারপর হচ্ছে 70। এখন দেখেন 63-র সাথে 64-এর গ্যাপ কত, 1। 63-র সাথে 66-এর গ্যাপ কত, 1। 64-এর সাথে 66-এর গ্যাপ হচ্ছে 2। কিন্তু আমাদের রেঞ্জের বাইরে সব ক্ষেত্রেই আসতেছে কত, 70। তার মানে 70 অবজারভেশনটা বাদ, আমরা এভারেজ করব হচ্ছে 63, 64, 66 নিয়ে। বুঝছেন? জি মিস। এভাবে করে একটা অবজারভেশন বাদ দিতে হবে আর কি, যদি রেঞ্জের মধ্যে না আসে। আর কিছু? এই উইকে A2 আপনারা তিনটা এক্সপেরিমেন্ট একসাথে করবেন। তিনটা হচ্ছে এক্সপেরিমেন্ট 6, 7, 8। রুহুল আমিন ভাইকে বলা আছে দুইটা গ্রুপে করবেন, হ্যাঁ। আর আপনাদের গ্রুপের ব্যাপারটা তো আমি আপনাদেরকে দেই নাই, কিন্তু গ্রুপটা এক কাজ করেন, আপনারা সমান 3 ভাগে, আপনাদের তো গ্রুপিং এ বললেন কোনো সমস্যা নাই, তাহলে প্রথম থেকে ইকুয়াল নাম্বার করে
কয়জন আপনারা A2 তে? ম্যাম 21 সম্ভবত, এখন 20 হয়তো একজন চলে গেছে। চলে গেছে। তো কোন গ্রুপে কম নিবেন বলেন একজন? তাহলে কি হবে? 2 গ্রুপে 7 আর 1 গ্রুপে 6। আর একবার একটু চেক দিতে হবে যে এখন কয়জন আছে আচ্ছা, চেক exactly। দেন। চেক দিয়ে হচ্ছে এই জন্য আমি আসলে গ্রুপটা আমি করে দিলে দেখা যাবে কোন গ্রুপে কম পড়বে বেশি পড়বে, একটু চেক দিয়ে আমাকে শুরু থেকে কয়েকজন নিয়ে আমাকে 3টা গ্রুপ করে একটু পাঠান নিশান। ম্যাম রেজিস্ট্রেশন কয়জন করছে এটা তো দেখতে হবে, এখন রেজিস্ট্রেশন কয়জন করছে এটা তো সম্ভবত আপনার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশন কয়জন, কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কি কেউ ক্লাস করে না ম্যাম। সাথে? আচ্ছা আমিও করি, আমি একটা রেজিস্ট্রেশন আইডি পাইলে তো আমি করে দিতে পারবো, ঠিক আছে আমি করে দিব, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম। হুম, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। রোজার সময় কষ্ট করে অনলাইন ক্লাস করে। কারো কোনো কোশ্চেন বা কথা না থাকলে ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে ম্যাম। তুমি অ্যাড নাই?